বিভিন্ন অর্গানাইজেশন সংস্থা নানান ধরনের জরিপে কেউ বিএনপিকে ক্ষমতায় পাঠিয়ে দিচ্ছে, কেউ জামাতকে ভূমিধস বিজয়ী করে দিচ্ছে। কিন্তু এইটা নিয়ে আমাদের তো করেসপন্ডেন্টদের দেওয়া তথ্য থেকে আমরাও তো একটা প্রেডিকশন ছেপেছি, ওইটাতে আসলে কি আছে? ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের প্রতিবেদকদের পাঠানো রিপোর্ট এবং আমরা ওটার সাথে যাচাই করেছি অতীতের নির্বাচনগুলিতে জামাতে ইসলামী, বিএনপি তাদের ভোট কোথায় কেমন, কোথায় কতটুকু বৃদ্ধি পেলে কী রকমের শিফট হতে পারে, সেই জিনিসগুলি আমরা যাচাই করেছি। এবং বিভিন্ন জায়গায় যে বিদ্রোহী প্রার্থী আছেন বিএনপির, তারা কি পরিমাণ ভোট কাটলে অন্য একটি দল সুবিধা পেতে পারে, সেসব বিবেচনা করে আমাদের রিপোর্টারদের পাঠানো তথ্যের ভিত্তিতে যেই পূর্বাভাসটি আমাদের পত্রিকায় দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ভূমিধস জয়টি পেতে যাচ্ছে আসলে বিএনপি। তারা মোটামুটি 205টি আসনে জিতবে বলে আমাদের পূর্বাভাসে বলা হয়েছে। অন্যদিকে জামাতে ইসলামী এবং তাদের জোট 48টি আসনে জয় পাবে বলে বলা হয়েছে। এছাড়াও 20টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হবেন। যেই স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 20টির মধ্যে অন্তত 19 জনই হচ্ছেন বা 18 জনই হচ্ছেন বিএনপিরই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। এছাড়া আরও 20টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর এই বিএনপি এবং জামাতে ইসলামীর জোটের বাইরে আমরা হাতপাখা বা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের বেশ সরব দেখি, তারা একটি আসনে জয় পাবে বলে আমাদের প্রতিবেদনে রয়েছে। এছাড়া যেই হাড্ডাহাড্ডি আসন যেই 20টি আছে, সেখানেও লড়াইগুলি মূলত 10টি আসনই হবে বিএনপি বনাম তাদেরই বিদ্রোহী প্রার্থীর মধ্যে, বাকি 10টিতে জামাতে ইসলামী বা অন্য দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর একটি দিক হচ্ছে যে বৃহত্তর রংপুরে বা রংপুর বিভাগে যেটি ছিল আগে জাতীয় পার্টির দুর্গ, সেখানে তারা কমে আমাদের পূর্বাভাস অনুযায়ী মাত্র 3টি আসনে জয় পেতে পারে। সেখানে পার্টির চেয়ারম্যান জিএম কাদের রয়েছেন। এছাড়া বাকি 2টি আসনের একটি নীলফামারীতে আর একটি ঠাকুরগাঁও বা কুড়িগ্রাম কোনো একটি আসনে। এর বাইরে বরিশালে একটি আসনে জাতীয় পার্টি জয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেখানকার লোকজন বলছেন যে তিনিই জয়ী হতে পারেন, যেটিতে বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন জয়নুল আবদিন, যিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। সেখানে যে জাতীয় পার্টির প্রার্থী, তিনি জেলখানায় আছেন এখন গ্রেপ্তার হয়ে। 5ই আগস্টের পর তিনি গ্রেপ্তার হয়েছেন। এতে করে এলাকায় তার প্রতি একটি সহানুভূতিও তৈরি হয়েছে। তার পরিবারের সদস্যরা, বিশেষ করে তার মেয়ে প্রচার চালাচ্ছেন যে আপনাদের ভোটেই আমার বাবা মুক্তি পেতে পারে। এটি মানুষের মধ্যে একটু সহানুভূতি তৈরি করছে। এইভাবেই তিনি এগিয়ে গেছেন এবং বলা হচ্ছে যে তিনি শেষ পর্যন্ত জয়ী হয়ে আসতে পারেন। এ হচ্ছে মোটা দাগে আমাদের প্রতিবেদনের যে পূর্বাভাস সেটি। কিন্তু জামাত তো প্ল্যান করে একটি জিনিস যেটি তৈরি করতে পারছে, বাজারে একটা সাউন্ড তৈরি করতে পারছে যে জামাত ক্ষমতায় যাচ্ছে। এইটা কি করে জামাত তৈরি করলো? এটি ভোটের একটি কৌশল, প্রচার কৌশল। আমি প্রায়ই বলে থাকি ব্যক্তিগতভাবে আলোচনার মধ্যে যে জামাতের প্রচার কৌশল বা তাদের ভোট কৌশলের সাথে অন্যান্য দলগুলি একেবারেই নস্যি। তারা তাদের এই প্রচারটা জানে না। সুতরাং তারা 5 আগস্টের পর থেকেই সারা দেশে এমন একটি ভাইব তৈরি করেছে যে তারাই হচ্ছে এখন বড় দল। প্রথমেই তারা যে কাজটি করেছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগকে বিতাড়নের বা শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের যে আন্দোলনটি, তাতে তারাই ছিল প্রধান। এটি মোটামুটি তারা প্রতিষ্ঠিত করে ফেলেছিল। এই প্রতিষ্ঠিত করে ফেলার কারণেই সাধারণ মানুষের অনেকের মধ্যেই একটি ধারণা জন্মেছে যে তারা ভেতরে ভেতরে অনেক সংগঠিত হয়েছে, তারা ভেতরে ভেতরে অনেক ভোট বাড়িয়ে নিয়েছে। তা না হলে তাদের পক্ষে এরকম একটি আন্দোলন করা কিভাবে সম্ভব হলো? শুরুতেই তারা এই জিনিসটি তৈরি করেছে। সেই আন্দোলনে আমরা দেখেছি বিএনপির মতো বড় দলের লোকজনও মাঠে ছিল, কিন্তু তারা বিএনপি সেই জিনিসটি ক্যাশ করতে পারেনি ওইভাবে। সাধারণ ওই অর্থে মিনিংফুল আন্দোলনও বিএনপি করতে পারেনি, এটাও তো সত্যি। সত্যি আমি সেটাই বলছি যে সেই কারণেই মানুষের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে যে জামাত ইসলামী নিশ্চয়ই ভেতরে ভেতরে বেশ বড় দল হয়ে তৈরি হয়েছে। এবং এই বড় দল হয়ে তৈরি হয়েছে পাশাপাশি তারা যেই কাজটি শুরু করেছে সেটি হচ্ছে যে শুরুতেই তারা সবগুলি আসনে, দেশে সবগুলি আসনে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে।
মোটামুটি। তারা অনেক আগে দিয়েছে। অনেক আগে, এই নির্বাচনের 1 বছরেরও বেশি সময় আগে তারা প্রত্যেকটি আসনে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তো প্রার্থীরা মাঠে যখন মানুষ দেখেছে যে একটি দলের প্রার্থী আছে, অন্য দলের লোকজন ওইভাবে নেই, তখন আমরা যে সুইং ভোটার বলি, যে যারা নাকি বিভিন্ন সময় বিভিন্ন দলকে ভোট দেয়, বিভিন্ন প্রার্থীকে ভোট দেয়, যাদের কোনো দলীয় ওইভাবে অ্যালাইনমেন্ট নাই, তাদেরকে আকৃষ্ট করতে পেরেছে জামাতে ইসলামী। এই প্রচার কৌশলটি তারা শেষ দিকে আরও জোরদারভাবে কাজে লাগিয়েছে। বিভিন্ন সংগঠনের, বিভিন্ন প্রতিষ্ঠানের যে জরিপ, এখন আমরা প্রায়ই বলতে শুনি যে এই সব সংগঠন জরিপ যারা জামাতে ইসলামীকে এগিয়ে রেখেছিল, তাদের সাথে জামাতে ইসলামীর একটি যোগসূত্র রয়েছে। তাদের বিভিন্ন ব্যক্তি ওই জামাতের বিভিন্ন অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন, অথবা তাদের যে কালচারাল উইংগুলি আছে, গবেষণা প্রতিষ্ঠানগুলি আছে, তাদের সাথেই যুক্ত। তারা কোনো না কোনোভাবে তাদের সাথে যুক্ত, এবং তারা সেগুলি মাঠে বারবার ছেড়েছে, যাতে এই যে সুইং ভোটার, তাদের মধ্যে অন্তত এই প্রভাবটা তৈরি হয় যে তারাই আসলে বড় দল, তারাই ক্ষমতায় যাচ্ছে, যাতে সুইং ভোটারদেরকে অ্যাট্রাক্ট করা যায়। এটি হচ্ছে যে আমাদের দেশে একটি প্রবণতা আছে বেশিরভাগ এলাকাতেই, বিশেষ করে গ্রামীণ এলাকাতে এটি বেশি, যে কারা ক্ষমতায় যাচ্ছে, এটি যদি সে মনে করে যে অমুক দল ক্ষমতায় যাচ্ছে, তাহলে তার দিকেই ভোট দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়। এটা উন্নয়নের জন্য, এটিকে কাজে লাগানোর জন্যই জামাতে ইসলামী এই কাজটি করেছে। আচ্ছা, এই যে আমাদের করেসপন্ডেন্টরা যেসব ইনফরমেশন পাঠিয়েছেন বা আপনাদের যে স্টাডি, এইটাতে কি এই দুই জোটের বা দুই দলের বড় নেতাদের জন্য কোনো আশঙ্কা দেখতেছেন? বড় নেতাদের মধ্যে যেটি ঝুঁকিতে আছে আমরা বলি, সেটি আসলে কালকের এই প্রতিবেদনটিতে, আজকের এই প্রতিবেদনটিতে নেই। তবে অতীতে আমরা করেছি বড় দলের মধ্যে জামাতে ইসলামীর আমির, যেখানে উনি, যদিও বলা হচ্ছে যে উনি এগিয়ে আছেন ঢাকা 15 আসনে, উনি জয় পেতে যাচ্ছেন, কিন্তু একেবারেই সোজাসাপটা বলে ফেলাটাও সহজ নয়। কারণ আমরা অতীতে দেখেছি 91 সালে ঠিক এই এলাকাটিতেই আওয়ামী লীগ তখন সবচেয়ে বড় দল, তারা ক্ষমতায় যাচ্ছে, এরকম একটি ভাইব উঠেছিল। সেখানে আওয়ামী লীগের নেতা ডক্টর কামাল হোসেন, যিনি অতীতে প্রেসিডেন্ট ইলেকশন করেছেন, তিনি কিন্তু বিএনপি তখন আন্ডারডগ রাজনৈতিক দল হিসেবে, তারও আবার যে বিএনপির প্রার্থী ছিলেন তিনি আরও আন্ডারডগ প্রার্থী ছিলেন, তার সাথে কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন, ডক্টর কামাল হোসেনের মতো লোক। তো একইভাবে এবার জামাতে ইসলামীর আমিরের সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির, তিনিও ঢাকায় যেসব বিএনপির প্রার্থী রয়েছেন তাদের মধ্যে মোটামুটি আন্ডারডগ, অতটা পরিচিত না, কিন্তু শেষ পর্যন্ত প্রতীক একটি বড় বিষয় হয়ে দাঁড়ায়। ধানের শীষ সেটি কতটা শক্তিশালী সেটা বোঝা যাবে, এবং একই সাথে বোঝা যাবে যে জামাতে ইসলামী রাজধানীতে তাদের ভোট কতটা বাড়াতে পেরেছে। তবে রাজধানীতে যেই জিনিসটি এবার কাজ করছে সেটি হচ্ছে যে আমরা যে চাঁদাবাজি, দখলবাজি এইসব কথা বলি, এর সবচেয়ে বড় প্রভাবটি রাজধানীতেই পড়বে বলে আমার ধারণা, কারণ বেশিরভাগ মানুষ প্রত্যক্ষভাবে এর ভুক্তভোগী। সুতরাং বিএনপির দিক থেকে একটি অংশ মুখ ফিরিয়ে নিতে পারে শুধু এই কারণে, এবং এই কারণেই ঢাকা 15 আসনে জামাতের আমির তিনি জয়ী হতে পারেন। তবে ঝুঁকিটি রয়েই যাচ্ছে যে ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে তিনি লড়াই করছেন। কিন্তু এই ক্ষেত্রে বিএনপির বড় বড় নেতা, তাদের কেমন অবস্থা? তাদের লড়াইয়ের মধ্যে আমরা এর আগে একটি প্রতিবেদনে বলেছিলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বেশ ঝুঁকিতে ছিলেন, তবে তিনি অনেকটা কাটিয়ে উঠেছেন। ওনার ঝুঁকির কারণটা একটু ভিন্ন, সেটি হচ্ছে যে সেখানে জামাতের চাইতে বিএনপির ভোট অতীতে আমরা দেখেছি বেশি, কিন্তু এইবার বিএনপিরই একটি অংশ মোটামুটি ওনার প্রতি একটু বিক্ষুব্ধ, যদিও তারা সরাসরি মাঠে নেই, কিন্তু তিনি অতীতে যেভাবে ওই এলাকায় সংগঠনের কমিটিগুলি করেছেন, তাতে তার আত্মীয় স্বজন বা পরিচিতদেরকে অগ্রাধিকার দিয়েছেন, এসব কারণে বিএনপির ভেতরেই তার প্রতি একটা বিরাগ তৈরি হয়েছে। এই কারণে তিনি একটু ঝুঁকিতে ছিলেন, এবং আমরা যেটা বলছি যে রংপুর বিভাগে জামাতে ইসলামীর ভোট বেড়েছে, অতীতেও বেশি ছিল, এবার আরও বেড়েছে। সেই বৃদ্ধির কারণে তিনি প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতায় পড়তে যাচ্ছেন বলেই মনে হচ্ছিল, সেই ঝুঁকিটি রয়েছিল। তবে গত এক সপ্তাহ যাবৎ যেটি মনে হচ্ছে যে উনি আওয়ামী লীগের ভোট
উনি কিন্তু বারবার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ফখরুল ইসলাম আলমগীর মুখেই শুনেছি যে আওয়ামী লীগের যারা সৎ তাদের নির্বাচন করতে বাধা নেই, তাদেরকে আমরা পাশে রাখবো, তাদেরকে বিরুদ্ধে মামলা হয়ে থাকলে সেসব মামলা প্রত্যাহার করা হবে, এইসব বলছিলেন। অর্থাৎ তখনই বোঝা যাচ্ছিল যে তিনি আওয়ামী লীগের ভোটের উপর অনেকটাই নির্ভর করছেন। গত এক সপ্তাহে সেখানে আমাদের প্রতিবেদক যা জানিয়েছেন তিনি সেটি অনেকটাই রিকভার করতে পেরেছেন। মির্জা ফখরুলের মতো আর কোনো বড় নেতার কি কোনো ঝুঁকি দেখতে পাচ্ছেন? ঠিক ঝুঁকি ওই অর্থে যদি বলি তাহলে বিএনপির চেয়ারম্যান দুটি আসনে নির্বাচন করছেন তারেক রহমান, একটি ঢাকা 17 আর একটি বগুড়া 6। এর মধ্যে ঢাকা 17 আসনটিতে জামাতে ইসলামের প্রার্থী দীর্ঘদিন যাবৎ কাজ করছিলেন, বিশেষ করে বস্তি এলাকাগুলিতে এই নির্বাচনী এলাকার। এই কারণে এবং যেটি আগেই বললাম যে বিএনপির বিরুদ্ধে যে প্রচার, একটি দখলবাজ দল, চাঁদাবাজ দল, এই প্রচারটি রাজধানীতে বেশ ভালো রকমের প্রভাব ফেলছে। এসব প্রভাবের কারণে তিনি অতি সহজে জয় পাচ্ছেন এটি আমরা বলতে পারছিলাম না। হয়তো উনি জয় পাবেন, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা বেশ শক্তই হতে পারে। কিন্তু তার প্রতিদ্বন্দ্বীর ক্যান্টনমেন্টের ভিডিও তো আবার ক্যান্টনমেন্টের কিন্তু একটা বড় ভোট, হ্যাঁ, তো কিন্তু ওই ক্যান্টনমেন্টের ভিডিওটা কিন্তু ক্যান্টনমেন্টে ওনার ভোট শেষ করে দিয়েছে বলে অনেকেই মনে করতেছে। এই কারণে শেষ দিকে এসে জামাতে ইসলামী যতটুকু এগিয়েছিল অনেকটাই পিছিয়ে পড়েছে। তো শেষ এক সময় যেটিকে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছিল তারেক রহমানের জন্য, এখন ঠিক ঝুঁকিপূর্ণ না, তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু তারেক রহমানের যারা ভোটার তারা ভোট কেন্দ্রে গেলেই হলো, কারণ ওই এলাকার লোকরা সাধারণত ভোট কেন্দ্রে যায় না। আরেকটি বিষয় হচ্ছে যে তারেক রহমানের ভোটের চাইতেও আমাদের দেশের নির্বাচনে প্রতীক একটি, মানে রাজনৈতিক দল একটি বড় বিষয়। সেখানে বিএনপির প্রার্থী, ধানের শীষের প্রার্থী, সেটি দিন শেষে একটি বড় রূপ নেবে। যেহেতু তিনি ধানের শীষের প্রার্থী এবং একই সঙ্গে তিনি দলের প্রধান, এ কারণেই বিএনপির যেসব ভোটার তারা শেষ পর্যন্ত অন্যদিকে আর তাকাবে বলে মনে হয় না। এনসিপির কি অবস্থা আসলে? আমাদের প্রতিবেদনে যা দেখা যাচ্ছে, এনসিপির দুজন প্রার্থী জয়লাভ করতে পারেন। একটি হচ্ছে কুমিল্লা 4 হাসনাত আবদুল্লাহ, আর একটি হচ্ছে নোয়াখালী 6 হান্নান মাসুদ। এর মধ্যে দুইজনই দুই রকম কারণে জয় পেতে পারেন। একটি হচ্ছে যে কুমিল্লা 4 আসনে বিএনপির নিজের কোনো প্রার্থী নেই, সেখানে শেষ পর্যন্ত বিএনপির প্রার্থিতা বাতিল করিয়েছেন হাসনাত আবদুল্লাহ আদালতের মাধ্যমে, এবং বাতিল করানোতে শেষ মুহূর্তে গিয়ে বিএনপির প্রার্থী সেখানে যে গণ অধিকার পরিষদের প্রার্থী তাকে সমর্থন দিয়েছেন, তাকে নিয়ে মাঠে নেমেছেন। কিন্তু এটা কতটা কাজে দেবে এটি আমাদের প্রতিবেদক যা পাঠিয়েছেন তাতে সন্দেহজনক মনে হচ্ছে, এই কারণে যে গণ অধিকার পরিষদের যে প্রার্থী তিনি ব্যক্তিগতভাবে খুব আহামরি কোনো রকমের শক্তিশালী, হাসনাত আবদুল্লাহ তো আবার হাই প্রোফাইল, এই কারণে সে এগিয়ে আছে। আর নোয়াখালী 6 যেটি হাতিয়া দ্বীপে, সেখানে যে অবস্থা সেটি হচ্ছে যে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিএনপির দুজন বেশ শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। সুতরাং বিএনপির ভোটটি 3 ভাগ হয়ে যাবে সেখানে, এবং 3 ভাগ হয়ে গেলে জামাতে ইসলামীর ভোট ওই নোয়াখালী বেল্টে মোটামুটি চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চলের চাইতে কিছুটা বেশি। তো সেই হিসেবে হান্নান মাসুদ সেখান থেকে বেরিয়ে আসতে পারে। এবারে স্বতন্ত্র প্রার্থীদের অবস্থা এত ভালো হওয়ার কারণ কি? আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আমরা যেটি বলি তখনই হয় যখন দুটি সমান দলের মধ্যে নির্বাচন হয়। এটি সমান দুটি দলের মধ্যে নির্বাচন নয়, এক ধরনের অসম নির্বাচন। যদি আওয়ামী লীগের মতো দল মাঠে থাকতো তাহলে হয়তো এত বিদ্রোহী প্রার্থী দেখা যেত না, স্বতন্ত্র প্রার্থী দেখা যেত না, কারণ তখন দলগুলি সেভাবেই তাদের মনোনয়নের কথা চিন্তা করত, এবং যে তাদের নেতারাও সেটি চিন্তা করতো যে আমার দলকে আগে জেতাতে হবে। এখন যেটি হয়েছে যে অনেক স্বতন্ত্র প্রার্থী মনে করেন যে আমি জিতলেও বিএনপির, আমি যদি হেরেও যাই তবু বিএনপি জিতবে, সুতরাং আমি ইলেকশন করে দেখব, তাহলে 24-এর আমি আর ডামির মতোই হচ্ছে। অনেকটা তাদের ক্ষেত্রে অনেকটা ওই রকমটাই চিন্তা ভাবনা আর কি।